বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। তোমাদের সাথে আমার এই যে আমি যে আজকে কোর্সটা পড়াতে যাচ্ছি, অর্থাৎ ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন, এই বিষয়ের কোর্সটা কমপ্লিট হয়েছে। তো সামনে তোমাদের নির্বাচনী পরীক্ষা। তোমরা যে ক্লাসগুলো পেয়েছো সেই ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে এবং বই ভালো করে, মেইন বইটা ভালো করে পড়ার চেষ্টা করবে। তো আমি যেগুলো আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের সাথে আবারও পিছনে পড়াগুলো পড়ে যাচ্ছি। গত ক্লাসে তোমাদের সাথে ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস নিয়ে আলোচনা। আজকে তোমাদের সাথে আলোচনা করব মোহামেডান লিটারেরি সোসাইটি ও 1863 সালের বিষয়গুলো নিয়ে। তো এই পর্বে যেটা থাকছে সেটা হচ্ছে যে নবাব আব্দুল লতিফ, যিনি মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠাতা, তার জীবন এবং কর্ম নিয়ে। তো আমরা জানি যে ভারত উপমহাদেশে ব্রিটিশরা যখন আসে তখন দুটো রাজনৈতিক ধারার সৃষ্টি হয়। একটা হচ্ছে সহযোগবাদী নীতি আর একটা হচ্ছে অসহযোগবাদী নীতি। তো সহযোগবাদী নীতি হচ্ছে যে যারা মনে করতেন যে ব্রিটিশ রাজত্ব বা ব্রিটিশ সাম্রাজ্যের যে ভিত্তি বা তার যে বিকাশ, সেটা আমরা তৎক্ষণাৎ বিরোধিতা করে ধ্বংস করে দিতে পারবো না। সেজন্য আমাদের নিজেদেরকে তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে, অর্থাৎ নিজেদেরকে যোগ্যতম করে গড়ে তুলতে হবে, যাতে করে আমরা এই ব্রিটিশ বিরোধী আন্দোলনকে সফল করতে পারি। অর্থাৎ ব্রিটিশদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে আমরা আমাদের পরিবর্তিত অবস্থার প্রেক্ষাপটে আমরা যদি নিজেদেরকে যোগ্য শাসক হিসাবে তৈরি করতে চাই, সেজন্য আমাদের সময় নিতে হবে। তাদের কাছ থেকে পর্যায়ক্রমে নিয়মতান্ত্রিকভাবে আমাদের ক্ষমতাটা নিয়ে আসতে হবে, কারণ তাদের সাথে বিরোধে যাওয়ার মতো শক্তি আমাদের অবশিষ্ট নেই। তো এই মানসিকতার যারা ধারক ছিলেন, যে যারা চিন্তা করেছেন যে মুসলিম সমাজকে, অর্থাৎ ভারত উপমহাদেশের জনগোষ্ঠীকে অগ্রসর জাতি হতে হবে, তাদেরকে যে বিদ্যমান যে আধুনিক শিক্ষা ব্যবস্থা আছে সেটা সম্পর্কে অভিজ্ঞতা হতে হবে, তাদেরকে আর্থসামাজিক রাজনীতির সব দিক সম্পর্কে সচেতন হতে হবে, মোটের উপর তাদেরকে উচ্চশিক্ষিত হবে, নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে হবে। দেন তারা এই একটা অগ্রসর জাতির সাথে চ্যালেঞ্জে যেতে পারবে। তো সেই ধারা আমরা দেখি যে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে অবিভক্ত ভারতে কুসংস্কারাচ্ছন্ন জনমানুষের মনে যে হতাশার তৈরি হয়েছিল, যে অবসাদগ্রস্ত অনগ্রসরতা তৈরি হয়েছিল, সেটা থেকে তাদেরকে বের করে এনে একটা অগ্রসর জাতিগোষ্ঠীতে রূপান্তরিত করার যে সংস্কার আন্দোলন, সেটা পরিচালনা করেছিলেন মোহাম্মদ লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা নবাব আব্দুল লতিফ। নবাব আব্দুল লতিফ ছিলেন এই আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং মূল নেতা। তিনি মনে করতেন যে মুসলমানরা যদি আধুনিক শিক্ষা দীক্ষার ক্ষেত্রে পিছিয়ে থাকে, তাহলে সমাজে তারা তাদের অবস্থান কখনোই শক্তিশালী করতে পারবে না। সুতরাং তাদেরকে এই প্রগতিশীল চিন্তাধারার সাথে তাদেরকে যুক্ত করতে হবে, যুক্ত থাকতে হবে এবং উন্নত শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করতে হবে। মোটের উপর তাদেরকে যদি প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে হয়, তাহলে তাদেরকে সেইভাবে তৈরি করতে হবে। তো আমরা দেখি যে নবাব আব্দুল লতিফ, ওনার পরিচয়টা কি। নবাব আব্দুল লতিফ নামের আগে কিন্তু নবাব বিশেষণ আছে। তোমরা মনে করো না যে তিনি নবাবের কোনো পুত্র ছিলেন। না, আমরা জানি যে ব্রিটিশ ভারতে যারা ব্রিটিশদের পৃষ্ঠপোষকতা করত, তাদেরকে একটা সামাজিক মর্যাদা দান করার জন্য ব্রিটিশরা নানা উপাধি দান করে। তাদের মধ্যে একটা ছিল নবাব উপাধি। তো নবাব আব্দুল লতিফ কিন্তু জন্মসূত্রে নবাব ছিলেন না, তিনি ব্রিটিশদের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন এই নবাব উপাধি। তো আমরা দেখি যে নবাব আব্দুল লতিফ 1828 সালের মার্চ মাসে কলকাতায় জন্মগ্রহণ করেন। অর্থাৎ 1828 সাল হচ্ছে কি যে মহাবিপ্লব, অর্থাৎ সিপাহী বিপ্লবের পূর্বের অবস্থা। 1846 সালে ঢাকা কলেজিয়েট স্কুলে শিক্ষকতার মধ্যে দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তো আমরা দেখি যে তিনি তার কর্মদক্ষতার গুণে সরকার তাকে 1849 সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেন। তো 1884 সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। 1862 সালে তিনি বাংলার ব্যবস্থাপক পরিষদের 1862 সালে বাংলায় ব্যবস্থাপক পরিষদের সর্বপ্রথম মুসলমান সদস্য নির্বাচিত হন।
এরপরে আমরা দেখি যে 1840 সালে জেপিস গ্রান্ট নাম তাকে পরীক্ষক বোর্ডের সদস্য করেন। 1863 সালে তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো হিসাবে নিযুক্ত করা হয়। শেষ জীবনে তিনি ভূপালের বেগমের মন্ত্রী পদে আসীন ছিলেন। 1893 সালে 65 বছর বয়সে এই মহান নেতৃত্বের অবসান ঘটে। তো আমরা দেখি যে তার চিন্তাধারাটা কোথায় এসেছিল। আমরা দেখি যে তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1828 সালে। মহাবিপ্লব হয়েছিল কত সালে? 1857 সালে। তো 1857 সালে মহাবিদ্রোহটা কিন্তু একটা ব্যর্থ অভ্যুত্থান ছিল, সেটা কিন্তু মুসলমানদের দুর্দশাকে আরও বাড়িয়ে দিয়েছিল। তো তিনি চিন্তা করলেন যে যে অবস্থা বিদ্যমান আছে তাতে করে মুসলমান সমাজকে যদি ব্রিটিশদের অনুগত না করা যায় এই মুহূর্তে, তাহলে মুসলমানরা তাদের কাছ থেকে তো কোনো সুযোগ সুবিধা পাবে না, অর্থাৎ তারা আর্থসামাজিক রাজনৈতিক সব দিক দিয়ে তারা আরও পিছিয়ে পড়বে। সুতরাং এই অগ্রসর করা অনগ্রসর জাতিকে একটা অগ্রসর জাতিতে রূপান্তরের প্রয়াস হিসাবেই তিনি মোহাম্মদান লিটারি সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে আমরা দেখি যে তার ভাষ্যমতে মোহাম্মদান লিটারি সোসাইটির উদ্দেশ্যসমূহ কী ছিল। প্রথমত তিনি যেটা প্রকাশ করতে চেয়েছেন সেটা হচ্ছে মুসলমান সম্প্রদায়কে শিক্ষা ও সংস্কৃতিকে আলোকিত করা। অর্থাৎ মুসলমানরা যদি শিক্ষা এবং সাংস্কৃতিক মনা হয় তাহলে তাদের ভেতরে যে আলো জ্বলবে তা তাদেরকে আধুনিক বা অগ্রসর জাতিতে পরিণত হওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। দ্বিতীয়ত, মুসলমান সমাজের মধ্যে যে অন্ধত্ব, গোঁড়ামি, কুসংস্কারাচ্ছন্নতা বিদ্যমান ছিল সেটা যদি দূর করা না যায় তাহলে তাদেরকে একটা প্রগতিশীল জাতিতে পরিণত করা যাবে না। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু তিনি কি করেছিলেন? মোহাম্মদান লিটারি সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তৃতীয়ত, প্রগতিশীল জীবনধারার সাথে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা। ব্রিটিশ শাসনের শুরুতে মুসলমানরা প্রগতিশীল জীবনধারার সাথে সম্পৃক্ত হয় নাই। তারা প্রগতিশীলতার সাথে সংযুক্ত হওয়াকে অনেক সময় গর্হিত কাজ বলে মনে করতেন, কিন্তু নবাব আবদুল লতিফ উপলব্ধি করতে পেরেছিলেন যে প্রগতিশীল ও মর্যাদাপূর্ণ জীবনের প্রতি তাদের অনুপ্রেরণা সৃষ্টি এবং আত্মপ্রত্যয়ী হতে সহায়তা করতে হবে। মুসলমান ভাবধারার সাথে পাশ্চাত্য সভ্যতার সমন্বয় সাধন ছিল এই সমিতির একটা উল্লেখযোগ্য উদ্দেশ্য, লক্ষ্য। যাই হোক, তারপরে আমরা দেখি আরেকটা বিষয় যে ইংরেজ সরকারের সাথে সহযোগিতামূলক মনোভাব গড়ে তোলা। বিষয়টা এমন ছিল যে 1757 সালে মুসলমানদের কাছ থেকেই কিন্তু ব্রিটিশরা ক্ষমতা নিয়েছে এবং এই যে 1757 সালের পলাশির যুদ্ধের পরে মুসলমানদের ভেতরে ইংরেজদের প্রতি একটা বিদ্বেষ তৈরি হয় যে ব্রিটিশরা তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে, এবং তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে দেখি যে মুঘল সাম্রাজ্যেরও পতন ঘটে ব্রিটিশদের হাতে। সুতরাং মুসলমানদের মধ্যে স্বভাবতই একটা ঘৃণা বা বিদ্বেষ ছিল ব্রিটিশদের প্রতি। ব্রিটিশরাও সেই চিন্তাধারা থেকেই যত জমিদারি সুযোগ সুবিধা, আর্থ সামাজিক রাজনৈতিক যত সুযোগ সুবিধা সেগুলো কিন্তু হিন্দু জনগোষ্ঠীকেই তারা দিত, হিন্দুদের জনগোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করত, এবং মুসলমানদের প্রতিও তাদের একটা স্বভাবজাতভাবেই একটা শত্রুভাবাপন্ন মনোভাব ছিল, আর মুসলমানদেরও সেই সঙ্গত কারণেই তাদের প্রতি একটা বিদ্বেষ ছিল, একটা ঘৃণা ছিল। সুতরাং এই যে সম্পর্কটাকে হালকা করার জন্য, পারস্পরিক সমন্বয় করার জন্য, সম্পর্কের মধ্যে একটা বোঝাপড়া তৈরি করার উদ্দেশ্যে মোহাম্মদান লিটারি সোসাইটি গড়ে তোলা হয়। ফলে ইংরেজদের সাথে সহযোগিতার মাধ্যমে আর্থসামাজিক অধিকার রক্ষা এবং একই সাথে অন্যান্য সম্প্রদায়ের সাথে ভালো সম্পর্ক স্থাপন এবং ভাবের আদান প্রদান সৃষ্টি করা একটা সুযোগ তৈরি হয়। মুসলমান সম্প্রদায়কে বিভিন্ন ভাষার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে তোলা। তো ইংরেজি, ফার্সি, আরবি, উর্দু ইত্যাদি ভাষায় বিজ্ঞান, সাহিত্য এবং সমাজ ব্যবস্থা সম্পর্কে বক্তৃতা, আলোচনা ইত্যাদির আয়োজনের মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভিন্ন তথ্যের বিনিময় হলো মোহাম্মদান লিটারি সোসাইটি প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য।
অর্থাৎ তারা বিভিন্ন অর্থাৎ এই সোসাইটির মধ্য দিয়ে তারা কি করেছে, যে যারা শিক্ষিত সচেতন ছিল, অর্থাৎ যারা একটু শিক্ষার প্রতি যাদের অনুরাগ রয়েছে, একটু আলোকিত হয়েছে, তাদেরকে আরও সমৃদ্ধ করার জন্য, আর একটু আপগ্রেড করার জন্য তারা কি করতো, মোহামেডান লিটারেরি সোসাইটি একটা বিভিন্ন ভাষার সেমিনার সিম্পোজিয়াম করতো, যাতে করে বিভিন্ন ভাষায় রচিত যে জ্ঞানের যে শাখাগুলো সেগুলো সম্পর্কে যাতে মুসলমানরা অবহিত হয় এবং নিজেদের অবস্থান সম্পর্কে উপলব্ধি করে, এবং তারাও যাতে সেই প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা জ্ঞান বিজ্ঞানের চর্চায় উৎসাহিত হয়, সেজন্য তারা উদ্যোগ গ্রহণ করে। এরপরে দেখি মুসলমানদের স্বার্থ রক্ষার ব্যাপারে কাজ করা। ইংরেজ সরকারের সাথে ব্রিটিশ শাসনের শুরু থেকেই যেহেতু মুসলমানদের সাথে একটা বৈরী সম্পর্ক ছিল, সে কারণে ইংরেজরা মুসলমানদেরকে সুনজরে দেখত না। তাই মুসলমানদের স্বার্থ রক্ষার ব্যাপারে সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করার জন্য নবাব আব্দুল লতিফ মোহামেডান লিটারেরি সোসাইটির জন্ম দেন। এরপরে হিন্দু সম্প্রদায়ের সাথে সদ্ভাব গড়ে তোলা। পুরো ভারতীয় উপমহাদেশের এক বিশাল জনগোষ্ঠী হচ্ছে হিন্দু সম্প্রদায়। সুতরাং আমাদের মধ্যে যদি বৈরিতার সম্পর্ক থাকে, তাহলে তো আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে কখনোই সফলতা লাভ করতে পারবো না। সুতরাং আমাদের মধ্যে যদি এই অন্যান্য মুসলমানদের সাথে যদি অন্যান্য সম্প্রদায় বা জাতিগোষ্ঠীর সাথে একটি ঐকান্তিক এবং আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি না হয়, তাহলে তো আমরা কখনো ঐক্যবদ্ধ হতে পারবো না, আর আমাদের অনৈক্যের সুযোগই নেবে ইংরেজ সম্প্রদায়। এই বিষয়টাকে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। তখন অন্যান্য সম্প্রদায়ের সাথে মুসলমানদেরও সম্পর্ক তৈরির একটা আগ্রহ তৈরি হয়, অর্থাৎ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দরজা খুলে যায়। ব্রিটিশ সরকার এবং হিন্দুদের সাথে সাংস্কৃতিক আদান প্রদানের একটা ক্ষেত্র তৈরি করা। ব্রিটিশ শাসনের শুরুতে যেহেতু মুসলমানদের একটা ঘৃণা ছিল, সেই ঘৃণা এড়িয়ে তারা যাতে অন্যান্য ব্রিটিশ এবং অন্যান্য হিন্দুদের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারে, সেজন্য তাদের ভিতরে একটা সাংস্কৃতিক একটা আলোড়ন তৈরি করা মুসলমানদের মধ্যে, যাতে করে তাদের মনোজগতে একটা বিরাট পরিবর্তন আসে, তারা যাতে উদার দৃষ্টিভঙ্গি থেকে অন্যান্য সম্প্রদায়ের সাথে একটা সংযোগ সম্পর্ক তৈরি করতে পারে এবং ব্রিটিশদের কাছেও যাতে তারা গ্রহণযোগ্যতা পায়। তার উদ্দেশ্যেই কিন্তু কী হয়েছিল, মোহামেডান লিটারেরি সোসাইটি তৈরি হয়েছিল। সমসাময়িক দর্শন এবং চিন্তাধারার সাথে মুসলমানদের সম্পৃক্ত করা, অর্থাৎ মুসলমানরা যেহেতু কোনো আধুনিক শিক্ষায় তারা আগ্রহী ছিল না, সুতরাং মুসলমানদেরকে আধুনিক শিক্ষার ব্যাপারে তাদেরকে আগ্রহী করে তোলা এবং অন্যান্য যে সমসাময়িক যে দর্শন আছে, চিন্তাধারা আছে, সেগুলো সম্পর্কেও মুসলমানদেরকে অবহিত করা বা তাদের সচেতন মনোভাব তৈরি করা। তো আমরা দেখি যে এই যে মোহামেডান লিটারেরি সোসাইটি তারা কিন্তু কি করেছে, বিভিন্ন সময় বার্ষিক সভা করেছে, বিশেষ ধর্মসভা করেছে এবং শিক্ষা বিস্তারে তারা কতগুলো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়, যার ফলে মুসলমানদের মধ্যে শিক্ষার ব্যাপারে একটা সচেতন দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। তো আমরা দেখেছি ইংরেজি ভাষা বা আধুনিক বিজ্ঞানের প্রতি গুরুত্ব আরোপ করে তারা কি করেছে, জনমত সৃষ্টিতে ব্যাপক ভূমিকা গ্রহণ করেছে। মুসলমানদের সমাজে শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা বিস্তারের ভূমিকা পালন করে, ফলে মুসলিম শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার দ্বার উন্মোচিত হয়। নবাব আব্দুল লতিফের ঐকান্তিক প্রচেষ্টা হিসাবে 1873 সালে ইংরেজ প্রেসিডেন্সি কলেজে হিন্দু কলেজ ইংরেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয়, ফলে মুসলমান ছাত্ররাও কিন্তু সেখানে পড়ার সুযোগ পায়। অর্থাৎ যতক্ষণ সেটা হিন্দু প্রেসিডেন্সি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত ছিল, ততদিন কিন্তু মুসলমান ছাত্ররা সেখানে প্রবেশ করতে পারত না। তাহলে আমরা এই হিন্দু প্রেসিডেন্সি কলেজ থেকে উপলব্ধি করতে পারি যে সেখানে সাম্প্রদায়িকতাটা কতখানি প্রভাব বিস্তার করেছিল, অর্থাৎ হিন্দু জনগোষ্ঠী কতটা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ছিল এবং তারা তাদের অবস্থানকে কতখানি শক্তিশালী করেছে। তাহলে প্রত্যেকটা জাতি কিন্তু তার আত্ম উন্নয়নের চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আমরা এটাকে অন্যভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি না। আমরা আমাদের অবস্থান নিয়ে উন্নত করার চেষ্টা করব, তারা তাদের অবস্থান নিয়ে আপগ্রেড করার জন্য চেষ্টা করবে, এটাই স্বাভাবিক।
এরপর আমরা দেখি যে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী এবং আধুনিকীকরণে তার অবদান। অর্থাৎ মাদ্রাসা শিক্ষাকে যদি আমরা একটু আপডেট করি, যেটা আমাদের সমসাময়িক শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু তাদের মূল শিক্ষার সাথে যাতে সাংঘর্ষিক না হয় সেই দিকটা খেয়াল রেখে, তাহলে কি হবে, মাদ্রাসা শিক্ষা যারা স্টুডেন্ট তারা কি করবে, সমাজ সংস্কৃতি, সমাজ সভ্যতার বিনির্মাণে তারাও একটা উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। সেই প্রেক্ষাপটে তিনি কি করেছেন, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী এবং আধুনিকীকরণ করার কাজে একটা বিরাট অবদান রেখেছেন। এরপরে আমরা দেখি যে কলকাতার মুসলিম অধ্যুষিত অঞ্চলে একটি স্কুল প্রতিষ্ঠা এবং হুগলি কলেজকে সরকারিকরণের ক্ষেত্রে নবাব আব্দুল লতিফ কি করেন, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারই উদ্যোগে গরিব এবং মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদানের উদ্দেশ্যে 28,000 টাকার বৃত্তি তহবিল গঠন করা হয়। সচ্ছল ব্যক্তিবর্গ মুসলমান ছাত্রদের শিক্ষা খরচ মেটানোর তহবিলে চাঁদা দিতে এগিয়ে আসেন। তাছাড়া তার প্রচেষ্টায় মহসিন ট্রাস্টের অর্থ সকল গরিব এবং মেধাবী মুসলমান ছাত্রের জন্য ব্যয়ের সুব্যবস্থা করা হয়। এই তহবিলের অর্থ দিয়ে 1874 সালে চট্টগ্রাম এবং রাজশাহীতে মাদ্রাসা স্থাপন করা হয়। এছাড়া তিনি কি করেন, বিভিন্ন সমাজ সেবামূলক কাজে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখেন, সমাজ সংস্কার, রাজনীতি ক্ষেত্র সব জায়গায়। সুতরাং আমরা দেখি যে ভারত উপমহাদেশের বাংলার অর্থাৎ পুরো ভারত উপমহাদেশ আমরা যদি নাও ধরি, তাহলে আমরা দেখব যে বাংলার যে দুর্দশাগ্রস্ত পিছিয়ে পড়া মুসলমানদের আর্থসামাজিক রাজনৈতিক উন্নয়নের কাজে নবাব আব্দুল লতিফ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা পরবর্তী ক্লাসে বাংলার মুসলিম সমাজের অগ্রদূত হিসাবে নবাব আব্দুল লতিফের ভূমিকাটা আলোচনা করব। আজকে এতটুকু থাক, তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। ধন্যবাদ সবাইকে।